Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কালকে বহু প্রতীক্ষিত রেজাল্ট বলা যেতে পারে WB SSC 11-12 এর রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস তা বলা যেতে পারে সম্পূর্ণরূপে অবধূলিত হলো। তার কারণ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল যারা এক্সট্রিম ভালো পড়াশোনা করেছিল বিগত 7 থেকে 8 বছর 10 বছর ধরে একাগ্র হয়ে WBSSC এর জন্য পড়াশোনা করেছিল, আজকে তাদের বলা যেতে পারে পুরো মানসিকতা সম্পূর্ণ ধুলোলুণ্ঠিত হলো বলা যেতে পারে। এবং এর জন্য একাংশের ক্যান্ডিডেট দায়ী করছে 2016 ক্যান্ডিডেটদেরকে, তাদের জন্য তাদেরকে পূর্ণ বহাল রাখার উদ্দেশ্যে রাজ্য সরকার বারবার তাদেরকে 10 নম্বর নিয়ে যে এটা দিয়েছে, এগ্রিভিশনসটা দিয়েছে, তার সুযোগ সবাই পেয়েছে। এইটা নিয়ে দেখো, সত্যি কথা বলতে এইটা নিয়ে আমি তোমার বলা যেতে পারে 2016 ক্যান্ডিডেট যেভাবে বলা হয়েছে সেভাবে আমি জিনিসটাকে খুব গ্রহণ করি না। তার কারণ তাদেরকে তো অযোগ্য বলে প্রমাণ করতে পারেনি এবং তাদের সিবিআই ডেটা ছিল, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তাদের রেসপেক্টে কোনো রকম ইললিগালিটিস ছিল না, যারা ইললিগালিটি ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2016 ক্যান্ডিডেটদের উপরে ক্ষোভ হবেই ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে, তার কারণ তারা 60-60 পেয়ে চাকরি পায়নি, 70-70 পেয়ে চাকরি পায়নি। এটা কম বড় নৈরাজ্য কথা নয়, কম বড় লজ্জার ব্যাপার নয়। কিন্তু আমি আজকে এই বলা যেতে পারে এই ভিডিওটির মারফত এমন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যেটা আমার মনে হয়েছে যে এই বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে খুব প্রাসঙ্গিক। সেটা কি স্যার? সেটা হচ্ছে, একটা কথা মাথায় রেখো যে শুধুমাত্র আমি নিজে ম্যাথামেটিক্সে আমি নিজে একটা জিনিস দেখলাম যে WBSSC SLST যে তোমাদের বলা যেতে পারে 11 এবং 12 এর যে জিনিসটা, যে কালকে যে মেরিট লিস্টটা টাঙিয়েছে বা এইটা দিয়ে প্যানেলটা দিয়েছে, সেই প্যানেলের মধ্যে এমনও ক্যান্ডিডেট আছে বলা যেতে পারে 1997 সালে তাদের জন্ম, কারোর 1993 সালে জন্ম, কারোর 1992 সালে জন্ম, কারোর 1994 সালে জন্ম। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি জাস্ট এইটা দিয়েই বলছি 97 সালের ক্যান্ডিডেট যে কিভাবে এক্সপিরিয়েন্সে 10 পেল, আমি সেটাই এখনো অব্দি বুঝে উঠতে পারলাম না। এবার তুমি বলতে পারো স্যার কেমন করে? দেখো, 97 এর একটা ক্যান্ডিডেট 2018-তে গ্রাজুয়েশন করেছে, সে যদি মাস্টার্স করে তাহলে তো সে এইচএস সেকশনে বসতে পারছে না, তাহলে 2020 বিএড করতে করতে মোটামুটি 2022 এবং 2023 নাগাদ সে হয়তো কোনো একটা জায়গায় ঢুকেছে। 2023 থেকে সে যদি কোনো জায়গায় চাকরি করতে ঢোকে বা কন্ট্রাকচুয়াল টিচিং বা কেবিএস কোনো জায়গায় ঢোকে, তাহলে তার কিন্তু 1 থেকে 2 বছর তার মানে বলা যেতে পারে চাকরির রত অবস্থায় সে রয়েছে, তাহলে 10-এ 10 এক্সপিরিয়েন্স কিভাবে পায়? এই সমস্ত ক্যান্ডিডেট যে 1993 সে তো 2016-তে ছিল না, 1992 সে তো 2016-তে ছিল না, 1994 সে তো 2016-তে ছিল না। এখন প্রশ্ন চিহ্ন, 2016 টিচাররা অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে যে এটা সত্যি যে প্রায় 9000-এর কাছাকাছি ফ্রেশার ডাক পেয়েছে, ফ্রেশার ডাক পেয়েছে, ফ্রেশার ডাক পেয়েছে। আচ্ছা এই ফ্রেশার কারা? এই ফ্রেশার কিন্তু 10 নম্বর পাওয়া ফ্রেশার, ফ্রেশার ভালো করে মাথায় রাখবে, এরা কিন্তু 10 নম্বর পাওয়া ফ্রেশার, 10 নম্বর হীন ফ্রেশার কিন্তু ডাক পায়নি, যাদেরকে আমরা অ্যাকচুয়াল ফ্রেশার হিসেবে গণ্য করব। বুঝতে হবে 2016-কেও আমরা কেন বলছি ইন সার্ভিস, তাকে আমরা ইন সার্ভিস ইন সার্ভিস কেন বলছি? তার কারণ তারা অলরেডি চাকরি করত। যে সমস্ত ফ্রেশাররা 10 নম্বর পেয়ে ঢুকেছে, সেটা এনভিএস হতে পারে, কেভিএস হতে পারে, ইএমআরএস হতে পারে, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল টিচার হতে পারে, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা যারা ঢুকেছে তারা কিন্তু লোক ফ্রেশার বললেও তাদেরকে ইন সার্ভিস সমতুল্য হিসেবেই ফ্রেশাররা দেখবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 10 নম্বরের অভিজ্ঞতা একটা বলি প্রদত্ত তথ্য ছাড়া কিচ্ছু নয়। একটা কথা বলো, আমি একটা ফ্রেশ ক্যান্ডিডেটের রেসপেক্টে কথা বলছি, যে একটা ফ্রেশ ক্যান্ডিডেট কি করে 70-72 পাবে?
ইজ ইট পসিবল? তাহলে এই এক্সামটাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে এবং উঠবেই। তাহলে ফ্রেশাররা এর মধ্যে ঢুকলো কেন? তাহলে ফ্রেশারদের সঙ্গে এক রকমের বলা যেতে পারে, দেখো আমি বারবার আগের ভিডিওতেও বলেছি, বারবার যখন এই নোটিফিকেশন ছেড়েছিল তখন বারবার বলেছিলাম ফ্রেশারদের উচিত ঐক্যবদ্ধভাবে তাদের জন্য সিট অ্যালোকেট, তাদের তাদের সিটকে নিয়ে আন্দোলন করা। এখন প্রশ্ন চিহ্ন, অনেকজন বলছে স্যার প্রচুর তো ফ্রেশারের সিট ছিল, আপনি পেলেন না কেন? বা কেউ একটা ক্যান্ডিডেট বলছে স্যার, কেউ একজন বলছে আমাকে স্যার তুমি পেলো না কেন? কিন্তু এই 10 নম্বরটা যদি 2016 ক্যান্ডিডেটের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। কাদের দেখতে হতো না? ফ্রেশারদের দেখতে হতো না। ভালো করে বুঝবে, এই 2016 ওয়ান অ্যান্ড অনলি যদি এদের মধ্যে থাকতো তাহলে ক্যান্ডিডেটদের আজকে এই পরিস্থিতির শিকার হতে হতো না। এটা আমি 99% শিওর। আজকে হলো কেন? এলো পাতারি 10 মার্কসকে বিতরণ করা হয়েছে। আমি একটা কথা বলি, এই 10 মার্কসকে নিয়ে প্রচুর ষড়যন্ত্র হয়েছে। আগামী দিনে যদি পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স বা থাকে, আমি বলছি এইটাকে নিয়ে একটা বড় ধোঁয়াশা আসবে। যে ক্যান্ডিডেটটা 1997 সালে জন্মগ্রহণ করলো সে কি করে পায় এক্সপিরিয়েন্স পায় আমাকে বলো 10। এইটার প্রশ্ন চিহ্ন যদি আমাকে কেউ দেখাতে পারো তাহলে আমি, যেহেতু আমি ম্যাথামেটিক্সের জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রকম ভাবে কথাটা বললে তো হয় না, ঠিক আছে? আমি যা দেখতে পাচ্ছি প্রচুর 2016 ইন সার্ভিস তারা তারা ডাক পায়নি, যারা 11-12 চাকরি করতো। প্রচুর 9-10 এর ক্যান্ডিডেট তারা ডাক পেয়েছে, ঠিক আছে? প্রচুর ফ্রেশার ক্যান্ডিডেট, ফ্রেশার এনবিএস কেবিএস এরা ডাক পেয়েছে, যারা 11-12 এ চাকরি করতো তারা ডাক পায়নি। প্রচুর, বিশেষ করে ম্যাথামেটিক্স এর জেনারেল প্রচুর ইন সার্ভিস ডাক পায়নি, ওবিসি ডাক পায়নি, এসসি ডাক পায়নি। এবার ম্যাথামেটিক্স এর, স্পেশালি ম্যাথামেটিক্স এর কোশ্চেন যারা যারা পরীক্ষা দিয়েছো, সত্যি কথা বলতে প্রশ্ন কিন্তু জল ভাত ছিল না। যারা যারাই বলছে এই কাট অফের যে একটা বিশাল বড় ক্রেজ চলছে, ঠিক আছে চলছে, কোশ্চেন যা ছিল যথেষ্ট বোঝার মতো ছিল যে প্রশ্নপত্র কোন স্ট্যান্ডার্ডের ছিল। 9-10 এর ব্যাপারটা আলাদা, 11-12 এর সেই জায়গায় দাঁড়িয়ে এই কাট অফ নবম দশম শ্রেণীর, নবম দশমে কি ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে ভাবো। কারণ একটা ফ্রেশার জেনারেল 11-12 গেল না, তারা সব 9-10 এ আসবে। 9-10 এ কাট অফ কিন্তু হরহর করে বাড়বে। তার কারণ সেইখানে কিন্তু এলো পাতারি টোকাটুকি হয়েছে, তুলনামূলকভাবে কম হয়েছিল 11-12 এ। এখন কি হবে সেটাই ভবিষ্যৎ বলবে। যাই হোক, এই আলোচনাটা করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কারণ সবার মধ্যে এক উন্মাদনা, কালকে আন্দোলন আছে, সেই আন্দোলনে অ্যাজ এ ফ্রেশার তোমরা সবাই জয়েন করো। এবং বিভিন্ন জন সেই লিড আছে, আমাদেরকে মেসেজ করেছে, আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এবং আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ গাইডার, ডেফিনেটলি তোমাকে আমি সেটা বললাম, তোমরা তার সঙ্গে যোগাযোগ করো এবং সেইখানে তোমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করো যে নতুন ফ্রেশারদের জন্য পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি না বেরোলে এই পরীক্ষা ফ্রেশারদেরকে নিয়ে যে প্রহসনের অঙ্গীকার করলো তা কিন্তু ইতিহাস কোনোদিনও ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।